তাকে বলে দিও মেঘরাশি, আমি সত্যিই তাকে চেয়েছিলাম, বড্ড বেশিই চেয়েছিলাম। আমার মনের কথা তাকে না বলার আফসোস হয়তো থেকেই যাবে চিরদিন। তবে আমি চাইবো না এই আফসোস আমার কোনোদিনও শেষ হোক। নতুন একদিনের শুরু হয়ে শেষ সময়ে এসে পৌঁছেছে। শুভ্র অফিসে যাওয়ার পর থেকে বেশ ভালোই দিন কাটলো আর্নিকার। যতই রাগ অভিমান করুক না কেন, শুভ্রের সকল কাজ তাকেই করতে হয় এখন। পরীক্ষার জন্য মাঝের কয়েকদিন না করলেও আজকে আর তাকে ছাড় দেয়নি শুভ্র। শুভ্র ড্রেস বের করে দেওয়া থেকে অফিস ব্যাগ হাতে তুলে দেওয়া পর্যন্ত প্রতিটা কাজ তাকে করতে হয়েছে। তবে কেন যেন চেয়েও এই কাজের প্রতি বিরক্ত হতে পারেনি আর্নিকা। কোথাও একটা ভালো লাগা কাজ করছিল শুভ্রের প্রতিটা কাজ করে দিতে। এখন সময় প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। পরিবেশ ঠান্ডা ও শীতল। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আজ। এখন বৃষ্টি না হলেও মেঘ গোমড় ভাব নিয়ে আছে। হয়তো মুষলধারে বৃষ্টি হবে, সেদিকে খেয়াল নেই আর্নিকার। সে যাচ্ছে শুভ্রতার কক্ষে। দুপুরের খাবারের পর আর দেখা মেলেনি তার। আর্নিকাও ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছে শুভ্রতার কক্ষে। কক্ষের সামনে যেতেই দরজা খোলা পেল সে। নক করল না আর। মেয়েটা যে তাকে কড়াভাবে নিষেধ করেছে কক্ষে প্রবেশ করার আগে পারমিশন নিতে। কক্ষে প্রবেশ করতেই অবাক হয় আর্নিকা। শুভ্রতা সুন্দর একটা কালো গাউন পরে আয়নার সামনে রেডি হচ্ছে। একদম পরীর মতো লাগছে তাকে। আর্নিকার অবাক হওয়ার মাঝেই শুনতে পায় শুভ্রতার অবাকরত কণ্ঠস্বর। ভাবি, তুমি রেডি হওনি এখনো? আর্নিকার ভ্রু কুঁচকে বলল। রেডি হওনি মানে? তুমি জানো না? শুভ্রতার কথায় আর্নিকা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো, অর্থাৎ সে জানে না। শুভ্রতা এবার কিছুটা চিন্তিত হয়ে বলল। ভাইয়া তোমাকে বলেনি যে আজ আমাদের অফিসে একটা বড় ডিল ফাইনাল হওয়ার পার্টি রাখা হয়েছে? আমরা সবাই যাব। আমিও তো রেডি হচ্ছে। তাদের কথাবার্তার মাঝেই সেখানে উপস্থিত হয় সুমি খান। তার পরনে হালকা আকাশি রঙের জামদানি শাড়ি, একদম রেডি তিনি। আর্নিকাকে এভাবে দেখে বললেন। তুই এখন এখানে আছিস কেন, রেডি হবি না? আর্নিকা গাল ফুলিয়ে বলল। কোথাও যাব কি আমরা? সুমি খান অবাক হয়ে বললেন। তুই এখন এখানে আছিস কেন, রেডি হবি না? বলেনি মানে? আর্নিকার জবাব দেওয়ার আগেই পাশ থেকে শুভ্রতা বলে উঠল। আম্মু, ভাবি নাকি জানেই না এই বিষয়ে। সুমি খান এবার আর্নিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন। তোর মোবাইল কোথায়? আমাকে তো কেউ বলেনি। কেন, ঘরে? দুপুরের পর থেকে হাতে নিয়ে দেখেছিস একবারও? আর্নিকা এবার কিছুটা ভাবুক হলো। দুপুরে কি সকাল থেকেও সে মোবাইল হাতে নেয়নি এখন পর্যন্ত। তার ভাবার মাঝেই সুমি খান বললেন। ধরিসনি তো? গিয়ে দেখ শুভ্র কতগুলো কল করেছে, একটাও তো ধরিসনি। তাই আমাকে একটু আগে কল করে বললো তোকে রেডি হওয়ার কথা বলতে। আমি তো আর জানতাম না যে তুই আবার জানিস না। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। শেষের কথাটা বড্ড তাড়া দিয়ে বললেন সুমি খান। আর্নিকার ইচ্ছে করল না এসব পার্টিতে যাওয়ার। কয়েকবার ইনিয়ে বিনিয়ে না করলেও সে, কিন্তু কেউ শুনল না তার কথা। যেহেতু শুভ্রতা ও সুমি খান যাচ্ছে, তাই তাকেও যেতে হবে। না হলে একা একা কি করবে সে বাড়িতে। বাধ্য হয়ে নিজেদের কক্ষে ফিরে এলো আর্নিকা। এই ব্যাপারে না জানার কারণ হচ্ছে তার পরীক্ষার সময় ব্যস্ত থাকা। পড়াশোনা নিয়ে পড়ে থাকায় তিনি দিন দুনিয়ার খবর ছিল না তার। তাই এই অবস্থা। কক্ষে এসে বিছানার পাশে টেবিলে অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিল সে। অন করতেই দেখল বদলোক নামে সেভ করার নাম্বার থেকে 13টা মিস কল। আগে জোড়ায় একরাশ বিস্ময় ভর করল তার। আবার দেখল সেই নাম্বার থেকে মেসেজও এসেছে। তা ওপেন করতেই নজরে আসলো শুভ্রের কড়া ধমকের ন্যায় মেসেজ, যাতে লেখা। ইডিয়েটের মতো না ঘুমিয়ে রেডি হও, 7টার দিকে নিতে যাব আমি, তাড়াতাড়ি রেডি হও। আর কালকের শপিং করা শাড়ি থেকে যে কোনো একটা পরবে, ভুলেও অন্য কিছু পরলে এর ফল ভালো হবে না। ঘন কালো অম্বরদয়ের মাঝে লুকিয়ে আছে চন্দ্রিমা। তারার দেখাও মেলেনি আজ আকাশে। ঘন অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে চারদিক। হিমশীতল মৃদু হাওয়া বইছে চারপাশে। ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিচ্ছে সময় এখন সবে সন্ধে 7:30। শাড়ির আঁচল টেনে কাঁধ বরাবর পিন লাগিয়ে নিল আর্নিকা। শুভ্ররঙা একটা শাড়ি পরেছে সে। শুভ্রের ওপর রাগ করে সেদিন আর ব্যাগগুলো খুলেও দেখেনি আর্নিকা। সেভাবেই রেখে দিয়েছিল সোফার উপর। আজ আর রাগ ছিল না, তাই শুভ্রের মেসেজ দেখে ব্যাগগুলো খুলেছিল সে। 5টা শাড়ি ছিল তাতে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ও আলাদা কালারের। এর মধ্যে সাদা রঙের শাড়িটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে আর্নিকার। কালারটা একদম সাদা না, কিছুটা অফ হোয়াইট, আর তার উপর নিখুঁতভাবে হোয়াইট স্টোনের কাজ করা শাড়ির আঁচলও নিচের পাড়ের দিকে।
ভীষণ পছন্দ হয়েছে তার, তাই সেটাই পরেছে আর্নিকা। শাড়ি পরা শেষে শাড়ির কুচির দিকে অসহায় দৃষ্টি দিয়ে তাকালো সে। শাড়ি পরতে পারলেও এই কুচিটা তার দ্বারা হয় না, কোনো মতে কিছু একটা করে গুজে দিয়ে রেখেছে সে। সুমি খান বা শুভ্রতার কাছে যে সাহায্য চাইবে তারও উপায় নেই। কিছুক্ষণ আগে সাহিল খান এসে তাদের নিয়ে গেছে। আর্নিকাকে বলেছে শুভ্র একটু পরেই এসে তাকে নিয়ে যাবে। তখন তার মনে ছিল না শাড়ির কুচি করার কথা। এবার কি করবে? কথাগুলো ভাবতেই শুভ্রের ওপর রাগ হয় তার। সব ওই বদ লোকের দোষ। সে যদি আগেই তাকে বলতো তাহলেই তো সে শুভ্রতাদের সাথেই রেডি হতে পারতো, শাড়ির কুচি নিয়েও টেনশন থাকতো না। আনিকা যখন শুভ্রকে বকতে ব্যস্ত, সেই মুহূর্তে দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে শুভ্র। ক্লান্ত ভঙ্গিমাতে সামনে তাকাতেই হৃদয় জুড়ে প্রশান্তির ছায়া নেমে আসে তার। হৃস্পন্দন ভারী হয়ে ওঠে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক মায়াবী ছলনাময়ী, যার ছলনায় মোহিত সে। শুভ্ররঙা শাড়ি পরিহিতা, মায়াবী আঁখি জোড়ায় গাঢ় কালো কাজল, অস্ত্র জোড়ায় হালকা লাল লিপস্টিক, চুলগুলো আলতো করে হাত খোপা করা, ছোট ছোট কিছু চুল এলোমেলো হয়ে সামনে এসে আছে। শুভ্র নিঃশব্দে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তাকিয়ে থাকার মাঝে কপালে ভাঁজ পড়ে তার। কাহিনী বুঝতে পেরেই বাঁকা হাসে শুভ্র। তারপর এগিয়ে যায় আর্নিকার দিকে। হাতের অফিস ব্যাগটি বিছানার ওপর ছুঁড়ে ফেলে আর্নিকার নিকটে এগিয়ে যায় সে। কিছু পড়ার আওয়াজে চোখ তুলে তাকায় আর্নিকা। শুভ্রকে নিজের অতি নিকটে দেখে চমকে ওঠে সে। ততক্ষণে শুভ্র তার কুচিতে হাত দিয়েছে। আর এক দফা চমকে ওঠে আর্নিকা, হাত পা কেঁপে ওঠে তার, হৃস্পন্দন হয় দ্বিগুণ। আকস্মিক শুভ্রের এরূপ কাজে ঘাবড়ে যায় সে। অতি চেষ্টাতেও কণ্ঠনালী থেকে বাক্য ব্যয় করতে সক্ষম হয় না সে। কাপা হাতেই দ্রুত শুভ্রকে বাধা দিতে চায় সে। তবে তার বাধা গ্রাহ্য করল না শুভ্র। কুচি টেনে হাতে নিয়ে অদক্ষ হাতে কুচি ঠিক করতে লাগলো সে। অন্যদিকে আনিকার বেহাল দশা তখন। শুভ্রের এত নিকটে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তার উপর তার শাড়ির কুচি লোকটার হাতে কি করবে সে? কথাটি ভাবতেই কেমন যেন অস্থির হয়ে ওঠে আনিকা। শাড়ির আঁচল তার উন্মুক্ত উদরে চেপে ধরে কাপা কাপা কণ্ঠে বলে, কি কি করছেন, ছাড়ুন। উম, আর্নিকার এরূপ বাক্য ব্যয় কুচি করা থেকে বিরত নিয়ে আর্নিকার দিকে তাকায় শুভ্র। বাঁকা হেসে আর্নিকার কুচি টেনে তাকে নিজের অতি নিকটে নিয়ে আসে তাকে। আর্নিকা ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ দু হাত শুভ্রের বুকের উপর রাখে। হৃস্পন্দন অস্বাভাবিক তার, কেমন অস্থির হয়ে আছে সে। শুভ্র শরীরের পৌরশালী ঘামযুক্ত সুগন্ধি তাকে মাতাল করে তুলছে যেন। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ প্রয়াস চালায় আর্নিকা। শুভ্র এবার আর্নিকার দিকে ঝুঁকিয়ে তার কপালের এলোমেলো ছোট ছোট চুলগুলো ফু দিয়ে আরেকটু এলোমেলো করে দিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলে। বউকে শাড়ি পরিয়ে দিচ্ছি ম্যাডাম, কোনো সমস্যা? আর্নিকার আঁখি পল্লব ফট করে বুঝে নেয়, কাপা কণ্ঠে বলে। আমি পারবো। শুভ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর্নিকার দিকে, হিয়ালি করে বলে। সে তো আপনি পারবেন জানি, আমি তো আমার বউকে পরিয়ে দিচ্ছি। মনের মাঝে অনুভূতির তোলপাড় ও তার দাবানলে কণ্ঠনালীর বাক্যরা যেন হারিয়ে গিয়েছে আর্নিকার। শূন্য হয়ে আছে তার বাক্য ভাণ্ডার। কোনো কিছু বলতে পারল না আর্নিকা। আঁখিজোড়া বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো সে। শুভ্র আর কিছু না বলে আর্নিকার থেকে কিছুটা সরে এসে শাড়ির কুচি করায় মনোযোগ দিল সে। শুভ্রর থেকে নিজের দূরত্ব অনুভব করে পিটপিট করে আঁখিজোড়া খুলে তাকায় আর্নিকা। শুভ্র তখন মনোযোগ সহকারে কুচি করায় ব্যস্ত। পরনের নেভি ব্লু কালারের শার্টটা কিছুটা এলোমেলো, উপরের দুটো বোতাম খোলা, তাতে তার পুরুষালী বক্ষদেশ দৃশ্যমান। গলার কাছে টাইটাও ঢোলা হয়ে করে ঝুলিয়ে রাখা। সকালের জেল দিয়ে সেট করা চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে যাচ্ছে বারংবার। কুচি করায় গরমিল হতেই মাঝে মাঝেই কপাল কুঁচকে নিচ্ছে শুভ্র। আরিকা অবলোক তাকিয়ে থাকে তার দিকে। চোখের মাঝে এক অদ্ভুত মুগ্ধতা, আর মনের মাঝে হাজারো অনুভূতির ঝড়। ভালো লাগার ছোঁয়া লেগে আছে তার দেহ ও মনে। বেশ কিছুটা সময় নিয়ে কুচি করা হলে শুভ্রর আর্নিকার দিকে কুচি পাড়িয়ে দিয়ে ভারী কণ্ঠে বলে। গুজে নাও। আর্নিকার থেকে কোনো সারা শব্দ বা প্রতিক্রিয়া না পেয়ে তার দিকে তাকায় শুভ্র। আর্নিকাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে শুভ্র। আর্নিকার দিকে ঝুঁকিয়ে বাঁকা হেসে বলে। আপনি কি আমার দ্বারাই এই কাজটাও করিয়ে নিতে চাচ্ছেন ম্যাডাম? হঠাৎ শুভ্রের ঝুঁকে আসায় চমকে ওঠে আর্নিকা। তৎক্ষণাৎ পেছন দিকে হেলে যায় সে। শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকাতেই শুভ্র হেসে খানিকটা ভ্রু নাচিয়ে বলে। আমি কি গুজে দিব?
শুভ্রের কথা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই তার কথার অর্থ বুঝে তৎক্ষণাৎ শুভ্রের থেকে দুকদম পিছিয়ে যেতে চাইল সে, তবে পারল না। শুভ্রের হাতে যে তার শাড়ির কুচি, সেদিকে নজর পড়তেই ফট করে শুভ্রের হাত থেকে শাড়ির কুচি নিজের হাতে নিয়ে দুকদম পিছিয়ে যায় আয়নিকা। শুভ্র অষ্টজোড়ার মাঝে হাসি বজায় রেখেই আয়নিকার সামনে হাঁটু গেড়ে বসে, নিজের দিকের কুচি টেনে দিক ঠিক করে দেয়। আয়নিকা ততক্ষণে কুচি গুজে দিয়ে অপলক তাকিয়ে আছে শুভ্রের দিকে, দৃষ্টির মাঝে হাজারো মুগ্ধতা ও শীতলতা বিরাজমান। শুভ্র শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায়, কিছুটা পিছিয়ে গিয়ে আয়নিকাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে নেয় সে। তারপর আয়নিকার কাছে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে টিস্যু পেপার নিয়ে আয়নিকার ওষ্ঠ জোড়ায় দেওয়া হালকা লাল লিপস্টিকটুকু আলতো করে মুছে দিয়ে আয়নিকার কপালে গভীরভাবে ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল সে। তারপর মোহিত কণ্ঠে বলল, তোমাকে শুভময় শুভ্রতেই মানায় আমার বৃহঙ্গিনী। পরপরই বাঁকা হেসে বলে, আমাকে দেখার বহু সময় পাবেন মিসেস শুভ্র, এখন জলদি তৈরি হয়ে নিন। এতটুকু বলে কিছুটা থামল শুভ্র। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে হুঁশিয়ারি কণ্ঠে বলল, আর ভুলেও ঠোঁটে যেন এই ছাইপাশ না দেয়া হয়। শুভ্রের শেষের কথাটা শুনল কি না তা বোঝা গেল না। সে তো শুভ্রের স্পর্শে ও তার প্রথম কথায় লাজে রাঙা হয়ে উঠেছে। সে এতক্ষণ এই লোকের দিকে তাকিয়েছিল, আর সেটা এই বদলোক বুঝে গেছে। ভাবতে কেমন হাঁসফাঁস করে উঠল আয়নিকা। হৃস্পন্দন আবারও দ্বিগুণ হয়ে উঠেছে তার। এই বদলোক কি তাকে এখন বেহ্যা ভাবে, যে ছেলে মানুষ দেখলেই তাকিয়ে থাকে শুধু? পরক্ষণে ভাবল, কেন সে তাকিয়ে থাকবে না? সে তার নিজের হাজব্যান্ড, এর দিকে তাকিয়েছিল। তার স্ত্রী হয় সে, দেখতেই পারে তাকে তার অধিকার আছে। শুধু তাকিয়ে কেন, দরকার পড়লে কিস। নিজের ভাবনাকে হঠাৎই থামিয়ে দিল আনিকা। দু হাতে মুখ চেপে ধরল আনিকা। কি ভাবছে এসব সে? পাগল ঠাগল হয়ে গেল না তো? এইসব আস্তাগফিরুল্লাহ মার্কা কথা কি করে সে ভাবতে পারে? এই অসভ্য লোকের সাথে থেকে সে নিজেও অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। না না, এসব আর ভাবা যাবে না। তুই আর কোনোদিনও এইসব ভাববি না আর্নিকা। মনে মনে নিজেকেই নিজে হুঁশিয়ারি দিল আর্নিকা। সময় এখন প্রায় 9টা। আধুনিকতায় ঘেরা এক বড় বিল্ডিংয়ের সামনে এসে থামল শুভ্রের ব্ল্যাক মার্সিডিজ। গাড়ি থেকে নেমে অপর পাশে গিয়ে গেট খুলে আর্নিকার সামনে হাতে বাড়িয়ে দিল সে। আর্নিকা কিছুটা সংকোচ নিয়ে শুভ্রের হাতে হাত রেখে নেমে আসলো গাড়ি থেকে। তারপর শুভ্রের হাতে হাত রেখেই এগিয়ে গেল সামনের দিকে। শুভ্র গাড়ির চাবিটা পাশে দাঁড়িয়ে থাকা এক গার্ডকে দিয়ে ইশারায় গাড়ি পার্ক করতে বলে। ভেতরে প্রবেশ করল তারা। তাদের আশায় কিছুটা দেরি হওয়াতে পার্টি শুরু হয়ে গিয়েছে। ভেতরে প্রবেশ করতেই নজরে আসলো চারিদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশ। চারিদিকে মৃদু আলো ঝলমল করছে, মিটিমিটি করে জ্বলছে বিভিন্ন ফেরি লাইট। তার সাথে তাল মিলিয়ে সফট মিউজিক চলছে সেখানে। প্রত্যেকে নিজেদের বন্ধু বান্ধব বা কলিগদের সাথে গল্পে মেতে উঠেছে। স্টাফরা চারদিকে সফট ড্রিঙ্ক ও ওয়াইন বা বিভিন্ন খাবার দাবার সার্ভ করে চলেছে, যার যার চাহিদা মতো। শুভ্র আনিকার হাত ধরেই এগিয়ে গেল সামনের দিকে। পরনে তার অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার ও ব্ল্যাক জিন্স। বরাবরের ন্যায় চুলগুলো সেট করা, ফর্সা গালে শেভ করা খাঁচা খাঁচা দাড়ি। চোখে মুখে দৃঢ়তা ও গাম্ভীর্য স্পষ্ট। প্রতিটা পদক্ষেপে আত্মবিশ্বাসের ছোঁয়া। আনিকার এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আত্মমর্যাদার সঙ্গে এগিয়ে চলছে সামনের দিকে। তার পাশেই কিছুটা জড়তা নিয়ে হাঁটছে আনিকা, চোখে হালকা বিস্ময়ের রেশ। এমন পরিবেশ তার জন্য সম্পূর্ণ নতুন, তাই তার মাঝে এত জড়তা। আনিকা ও শুভ্র এগিয়ে যেতেই তাদের সামনে আসে সাহিল খান। তাদের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, এত দেরি করলে যে? শুভ্র এক পলক তাকালো আয়নিকার দিকে, তারপর বাবার দিকে তাকিয়ে স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তার সাজগোজ শেষ হয় না কেন। ভীষণ অবাক হলো আয়নিকা। এই বদলোক তাকে সাজার খোঁটা দিচ্ছে। সে শুভ্রের দিকে চোখ পাকিয়ে তাকালো, তারপর সাহিল খানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসলে বাবা, আপনার ছেলে বাড়ি গিয়ে এক গাদা মেকআপ নিয়ে বসে পড়েছিল, তাই এত দেরি। এই গম্ভীর মুখটা তো একটু ভালো দেখাতে হবে, তাই না? সেটা তো আর বলতে পারবে না লোকে লজ্জায়, তাই আমাকে সব দোষ দিচ্ছে এখন। আমিও লক্ষ্মীর মেয়ের মতো তা মাথা পেতে মেনে নিলাম। সাহিল খান ঠোঁট এড়িয়ে হাসলেন। তার আদরের বৌমার কথায় আর্নিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একদম ঠিক বলেছ মা। আমার এই পরীর মতো সুন্দর মেয়েকে আর সাজতে হয় নাকি? সে তো এমনিতে সুন্দর, সাজতে তো হয় এদের মতো মানুষদের। শেষের কথাটা শুভ্রের দিকে তাকিয়ে বললেন তিনি। শুভ্র ততক্ষণে রাগী দৃষ্টিতে তাকিয়ে অনিকার দিকে।
অর্ণিকা তাকালো না। শুভ্রের দিকে তাকালেই যে আর কথা বলতে পারবে না। শুভ্রের রাগী দৃষ্টি সে অনুভব করলেও তা উপলক্ষ করে সাহিল খানের দিকে তাকিয়ে বলল, আম্মু আর শুভ্রতা কোথায় আব্বু? তোমার আম্মু ওই যে ওইখানে কথা ওই যে তোমার আম্মু ওইখানে কথা বলছে সবার সাথে। আর শুভ্র একটু আগে ওখানে ছিল, আছে হয়তো আশেপাশে কোথাও। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় শুভ্রতা। আর্নিকার দিকে তাকিয়ে বলে, তোমাদের কিন্তু দারুণ লাগছে ভাবি, একদম মেড ফর ইচ আদার। আর্নিকা এই কথা শুনে আর চোখে শুভ্রের মুখপানে তাকায় সে। শুভ্র তখন স্বাভাবিকভাবেই গম্ভীর মুখে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে সেথায়। শুভ্র থেকে দৃষ্টি সরিয়ে আর্নিকা শুভ্রতার কথার পরিপ্রেক্ষিতে কিছু না বলে মুচকি হাসল শুধু। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো অনিক। আর্নিকা অনিককে দেখে ভাইয়া বলেই জড়িয়ে ধরল তাকে। অনিকও পরম যত্নে আগলে নিল বোনকে। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, কেমন আছিস সোনা? ভালো, তুমি কেমন আছো? অনেক আর্নিকার কথার পরিপ্রেক্ষিতে বিড়বিড় করে বলল, তোর প্রাণের বান্ধবী কি আরো ভালো থাকতে দিচ্ছে আমাকে? পরক্ষণেই শান্ত কণ্ঠে বলল। আছি ভালোই। আর্নিকা অনেককে ছেড়ে দিয়ে তার পাশে দাঁড়িয়ে বলল। বাড়িতে সবাই কেমন আছে? আছি ভালো। বেশ কিছুক্ষণ কথা বলল তারা। তারপর আর্নিকাকে শুভ্র তার কিছু ফ্রেন্ড ও বিজনেস পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর্নিকাকে পাশে নিয়ে শুভ্র কথা বলছে তাদের সাথে। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় একটি মেয়ে। আর্নিকা মেয়েটিকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয়। মেয়েটি বেশ আধুনিক, তার পোশাক পরিচ্ছন্ন দেখেই বুঝতে পারে সে। মেয়েটি এগিয়ে আসে শুভ্রের দিকে। দৃষ্টি তার শুভ্রতেই নিবদ্ধ। শুভ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রাত্রির প্রথম প্রহর, আকাশে ঘন কালো মেঘেরা হানা দিয়েছে। পরিবেশ শান্ত ও শীতল, তবে শান্ত নেই আর্নিকার মন মস্তিষ্ক। রাগে ফুসফুসে অবশ্য তার কারণও আছে। বাঙালির নারী বলে কথা, স্বামীর সাথে কি আর অন্য মেয়েকে দেখলে সহ্য করতে পারে? তার সাথে সম্পর্ক যেমনই হোক না কেন, স্বামী তো স্বামী। কিছুক্ষণ আগে শুভ্র আর্নিকাকে পাশে নিয়ে কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল। মূলত আর্নিকাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তখনই সেখানে উপস্থিত হয় এক অপরিচিতা মেয়ে। আধুনিকতার ছোঁয়া তার প্রতিটি পদক্ষেপে। স্লিপলেস শর্ট ড্রেস, ভারী পার্টি মেকআপ। সে এসেই শুভ্রর সামনে হাত বাড়িয়ে দিয়ে নিজ ভঙ্গিমায় বলল। হাই মিস্টার শুভ্র। শুভ্র তাকালো তার দিকে, তারপর এক পলক তার বাড়িয়ে দেয়া হাতের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিয়ে হাত না মিলিয়ে গম্ভীর স্বরে জবাব দিল। ইয়েস মিস রাইমা। রাইমা কিছুটা অপমানিত বোধ করল শুভ্রের হাত না মেলানোতে। বাড়িয়ে দেয়া হাত ঘুরিয়ে নিল সে। দৃষ্টি তার শুভ্রের দিকেই নিবদ্ধ। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলল, আসার পর একবারও দেখা করলে না, আমি আপনার অপেক্ষায় ছিলাম। শুভ্র তার দাম্ভিকতা বজায় রেখেই বলল। প্রয়োজন মনে হয়নি। রাইমার রাগ হলো, তবে তা প্রকাশ করল না। সে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ইউ লুক ভেরি হ্যান্ডসাম মিস্টার শুভ্র। আর্নিকা এতক্ষণ নিশ্চুপভাবে তাকিয়েছিল রাইমার দিকে। এবার তার এই কথায় বেজায় বিরক্ত বোধ করল। কপাল কুঁচকে নিল সে। একটা মেয়ে হয়ে কি করে নির্লজ্জের মতো চেঁচে এসে একটা ছেলেকে এভাবে বলতে পারে? রাইমার দৃষ্টি এখনও শুভ্রের দিকে। দেখে মনের মাঝে সুপ্ত এক ঈর্ষাবোধ জন্ম নিল তার। তাই এতক্ষণ শুভ্র তার এক হাত ধরে রাখলেও এবার সে অপর হাতে শুভ্রের বাহু ধরে তার আর একটু পাশাপাশি দাঁড়ালো। শুভ্র আর্নিকার এরূপ প্রতিক্রিয়া দেখে মনে মনে হাসলো, তবে কোনো কিছুর জবাব দিল না সে। রাইমা এতক্ষণে আর্নিকার দিকে তাকালো, ভ্রুজোড়া কুঁচকে নিল সে। আর্নিকার দিকে এক পলক তাকিয়ে শুভ্রের উদ্দেশ্যে বলতে চাইল কিছু, তবে শুভ্র তাকে কিছু বলতে না দিয়ে আর্নিকাকে এক হাতে জড়িয়ে নিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল। মাই ওয়াইফ মিসেস আর্নিকা খান। বিস্ময় ছেয়ে গেল রাইমার আখিদয়ে। কণ্ঠনালী হতে নির্গত হলো একটাই বাক্য, হোয়াট? শুভ্র জবাব দিল না। আর্নিকাকে নিয়ে স্থান ত্যাগ করল সে। শুভ্রতা বসেছিল এক কর্নারের টেবিলে, তার সাথে আরও দুটো মেয়ে। শুভ্র সেখানেই নিয়ে যায় আর্নিকাকে। তাকে শুভ্রতার পাশে বসিয়ে দিয়ে রাশভারী কণ্ঠে বলে, দুজন এখানেই থাকবে, একা কোথাও যাবে না। কথাটি বলেই সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে পা বাড়ায় শুভ্র। তখনই কর্ণপাত হয় আর্নিকার সন্ধিহান কণ্ঠস্বর। কোথায় আছেন? চোখে হাসে শুভ্র, পেছন না ফিরে নিরেট স্বরে জবাব দেয়, আছি এখানেই। এতক্ষণ তো আমাকে সাথে নিয়েই ছিলেন, তাহলে?
এবার আনিকার দিকে ফিরে তাকায় শুভ্র। অর্ধাঙ্গিনীর চোখে সন্দেহের রেশ দেখে তার চোখে চোখ রেখে নিজ ভঙ্গিমায় বলে, ভয় নেই, আমি আপনাতেই আবদ্ধ। আপনিময় নারীটির মাঝে আমি ভীষণ বাজেভাবে আবদ্ধ হয়েছি। শুভ্রের তীক্ষ্ণ দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আর্নিকা। এই চোখের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে সে। দৃষ্টি নামিয়ে নিয়ে ফ্লোরে নিবদ্ধ করলো, আর কিছু বলল না আর্নিকা। শুভ্র আর কিছু না বলে পা বাড়ায় নিজ গন্তব্যে। এতক্ষণ নিশ্চুপভাবে আর্নিকা ও শুভ্রের কথোপকথন শুনছিল শুভ্রতা। শুভ্র যেতেই পাশ থেকে বলে ওঠে, কি হচ্ছে ভাবি, তোমাকে এমন লাগছে কেন? মনে হচ্ছে মন খারাপ? তার কথায় আর্নিকা দুদিকে মাথা নেড়ে কিছুটা হাসার চেষ্টা করে বলে, না কিছু না। আনিকা বসতে দিল না। শুভ্রের তাকে এখানে রেখে যাওয়ায় কষ্ট হয়েছে। তার মনের মাঝে অজানা এক ভয় হানা দিয়েছে। সুব্রতাও আর কিছু বলল না। আবারও গল্পে মনোযোগ দিল সে। তবে মনোযোগ দিতে পারল না আনিকা। বেশ কিছুক্ষণ অস্থির চিত্তে বসে থাকলো সেখানে। তার ভালো লাগছে না এখানে। সেখানে বসেই চারিদিকে নজর বুলিয়ে শুভ্রকে খুঁজতে লাগলো সে। তারা বসেছিল একদম কর্নার সাইডে, তাই সেখান থেকে প্রায় সব দিকে ভালোভাবেই দেখা যাচ্ছে। হঠাৎ তার নজরে আসলো কিছু লোকের সাথে দাঁড়িয়ে মুখবিবরে বরাবরের মতোই গাম্ভীর্য ফুটিয়ে তুলে কথা বলছে শুভ্র। আনিকা চেয়ে থাকলো সেদিকে। তখনই সেখানে উপস্থিত হলো সেই রাইমা নামের মেয়েটি। দূর থেকেই আর্নিকার দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। আর্নিকা ভ্রুজোড়া কুঁচকে নিল। এই মেয়ে তার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? এমনিতেই মেয়েটাকে তার সুবিধার মনে হয় না, তার উপর এভাবে হাসছে। ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আর্নিকা। তা দেখেও সেদিকে পাত্তা দিল না রাইমা। তার কাজ মাফিক সে এগিয়ে গেল শুভ্রের দিকে। শুভ্রের কিছুটা কাছাকাছি যেতেই হোঁচট খাওয়ার মতো করেই হঠাৎ গিয়ে পড়ল শুভ্রের পুরুষালী পক্ষ দেশে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল আর্নিকা। দৃষ্টিতে তার আগুন জ্বলছে যেন। রাগে থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ। তার এভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ায় শুভ্রতাও দাঁড়িয়ে পড়ল, অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি, দাঁড়িয়ে পড়লে কেন? শুভ্রতার কথার জবাব দিল না আর্নিকা। আন্না তার দিকে তাকালো। রাগে গজগজ করতে করতে পা বাড়ালো অন্যদিকে। কিছুতেই সে আর এসব সহ্য করতে পারছে না। আর্নিকাকে এভাবে যেতে দেখে শুভ্রতাও তার পেছন পেছন ছুটল। অন্যদিকে কথার মাঝেই হঠাৎ নিজের উপর ভারী কিছু পড়ায় হকচকিয়ে গেল শুভ্র। তৎক্ষণাৎ দু হাতে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল তাকে। রাগান্বিত কণ্ঠে কিছু বলবে তার আগে রাইমা উদ্বিগ্ন অথচ নরম স্বরে বলল, সরি, আসলে আচমকা হোঁচট খেয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি, সরি। শুভ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশের পরিস্থিতি বুঝে রাইমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে গটগট পায়ে চলে গেল সে। যেন চোখ দিয়ে তাকে শাসিয়ে গেল, বুঝিয়ে দিল তার থেকে দূরে থাকতে। সেখানে থেকে হনহনিয়ে অন্যদিকে এসে রাগে ফুঁসছে আনিকা। সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে তার। ইচ্ছে করছে সেই রাইমানা ফাইমার চুল টেনে ছিঁড়ে দিতে। কিছুক্ষণ আগের ঘটনা মনে করেই আঁকিজোড়া বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। তারপর চোখ খুলে তার সামনে দিয়ে যাওয়ার এক ওয়েটারকে থামিয়ে তার হাতে থাকা ট্রে থেকে এক গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল সে। তাতে কি আছে তাও দেখারও প্রয়োজন মনে করল না আর্নিকা। পরপর 3টা গ্লাস শেষ করে চতুর্থ গ্লাস হাতে তুলে নিতেই এক অদ্ভুতভাবে পচা গন্ধে গা গুলিয়ে আসলো তার। এতক্ষণ রাগের বশে খেলেও এবার তার গ্লাসের ভেতরের পানীয় মুখের সামনে নিয়েও যেতে পারল না আর্নিকা। সেটি রেখে দিল যথাস্থানে। মুহূর্তে মাথার ভেতর ঝমঝম করে উঠল তার। দু হাতে মাথা চেপে ধরতেই সেখানে উপস্থিত হলো শুভ্রতা। আর্নিকার এরূপ অবস্থা দেখে দু হাতে চাপটে ধরল তাকে, অস্থির হয়ে শোধালো, ভাবি কি হয়েছে তোমার? এমন করছো কেন ভাবি, কি হয়েছে? জবাব দিতে পারল না আর্নিকা। শুভ্রতা তাকে পাশের এক চেয়ারে বসিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার ভাবি, এমন করে কেন করছো? দাঁড়াও, ভাইয়াকে ডাকছি। শুভ্রতার সামনে যেতে অগ্রসর হতেই আর্নিকা বাধা দিল। তার হাত টেনে ধরে এলোমেলো কণ্ঠে বলল, না ডাকবে না ওনাকে, ওই বদলোককে কে ডাকবে? তো তোমাকে তো স্বাভাবিক লাগছে না। দাঁড়াও, আমি ভাইয়াকে ডাকছি। আর্নিকা এবার প্রায় জড়িয়ে আসা কণ্ঠে ধমক দিয়ে বলল, সরি, না ডাকবে না ওনাকে, ওই বদলোককে ডাকবে না, না বলছি না ডাকবে না। কথাটি বলেই উঠে দাঁড়ায় সে। পড়ে যেতে নিলেই শুভ্রতা এগিয়ে আসে ধরতে চায়, তবে তাকে ধরতে দেয় না আর্নিকা। হাত বাড়িয়ে থামিয়ে দেয় তাকে। এলোমেলো পায়ে সামনে এগিয়ে যায় আর্নিকা। আবারও পড়ে যেতে নিলেই কেউ তাকে নিজের শক্ত বাহু ধরে আগলে নেয়। আর্নিকা পিট পিট করে চোখ খুলে সামনে তাকাতেই শুভ্রকে নজরে আসতেই নিজেকে তার থেকে দূরে সরাতে চাইল। হাত পা ছোড়াছড়ি করতে করতে জড়ানো কণ্ঠে বলল, একদম না, ছাড়ুন আমায়। কেন ধরেছেন আপনি আমাকে? ওই ওই রাক্ষসীর কাছে যান, তার কাছে যান।
আনিকার কথার জবাব দিল না শুভ্র, বরং তার জড়িয়ে আসা কণ্ঠ ও মুখ থেকে নির্গত গন্ধে তীক্ষ্ণভাবে পরখ করে রাশভারী কণ্ঠে বলল। কি খেয়েছো তুমি? কিছু খাইনি আমি। শুভ্র এবার বেশ ধমক দিয়ে বলল। কি খেয়েছো? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এগুলো? শুভ্রের ধমকে কেঁপে উঠল আনিকা, কাঁদো কাঁদো স্বরে বলল। কিছু খাইনি তো, শুধু ওই ওয়েটারের কাছে কি জল খেয়েছি। শুভ্রের যা বোঝার তা সে বুঝে গিয়েছে। আনিকাকে জল মনে করে ওয়াইনের গ্লাস তুলে নিয়েছে তা সে ভালোই বুঝতে পারল। দীর্ঘশ্বাস সেরে আনিকাকে কোলে তুলে শুভ্রতাকে ডাকলো সে। শুভ্রতা এতক্ষণ এখানেই ছিল, ভাই ভাবির মাঝে কথা বলতে চায়নি সে। এবার ভাইয়ের ডাক শুনেই বলল। হ্যাঁ বলো ভাইয়া। আমি আর্নিকাকে নিয়ে বাড়ি ফিরছি, তুই মা বাবাকে বলে দিস। ঠিক আছে। ক্ষণে ক্ষণে মেঘের গর্জন ভেসে আসছে দূর আকাশ থেকে। চারিদিকে ঘন অন্ধকার, নির্জন নিশীথ রাত্রে শুভ্রের গাড়ি চলছে তার আপন গতিতে। শুভ্র মনোযোগ সহকারে ড্রাইভ করছে। দৃষ্টি তার সামনে স্থির হলেও কিছু সময় পর পর তার পাশে বসা আনিকাকে দেখে চলেছে সে। আনিকা জানালা দিয়ে বাইরে তাকিয়ে উচ্চস্বরে গান গাইছে, আবার কখনো হেসে উঠছে তো কখনো বিড়বিড় করে কিছু বলতে বলতেই কান্না করছে। তার এরূপ কাজ দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। তার বউ এমনিতেই পাগলাটে, এখন ড্রিঙ্ক করে আরও বেশি পাগল হয়ে গিয়েছে। আনিকা হাসতে হাসতে হুট করে সিরিয়াস হয়ে শুভ্রর দিকে খানিকটা চেপে বসল। শুভ্রতা আর চোখে দেখলেও কিছু বলল না। আনিকা হালকা কেশে গলা পরিষ্কার করে নিজেকে সামলে এলোমেলো অথচ শক্ত কণ্ঠে বলল। ফাইমা কে? ফাইমা আবার কে? শুভ্র ভ্রু কুঁচকে এক পলক তার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল। ও রাইমা। পরপরই মনে পড়ার ভঙ্গিমাতে বলল। ওই একই, রাইমার ফাইমা দুইটাই রাক্ষসী। কারো নাম নিয়ে ব্যঙ্গ করা ঠিক না। আপনার তো দেখি খুব দরদ উতলে পড়ছে। আর্নিকার ঘোলাটে তীক্ষ্ণ দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ হলো, মাথা উঁচিয়ে ব্যঙ্গ করে বলল। আর্নিকা এবার কিছুটা রাগ দেখালো, জোরালো তবে রাগী কণ্ঠে বলল। শুভ্র আর্নিকার রাগী আদলে তাকিয়ে বলল। কেন? আর্নিকার রাগ বাড়ল, মাতাল ভঙ্গিমায় শুভ্রের দিকে তর্জনী আঙুল উঠিয়ে এলোমেলো কণ্ঠে বলল। জানেন না তাই না? আগে বলুন, ওই শাকচুনি আপনাকে জড়িয়ে কেন ধরলো বলুন। হ্যাঁ, শুভ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে দিতে বলল। মিসেস শুভ্র জেলাস নাকি? আর্নিকা ভাঙা কণ্ঠে জবাব দিল। বই গেছে আমার জেলাস হতে। আমি কেন জেলাস হতে যাব? শুভ্র বাঁকা হেসে বলল। তাহলে বলছেন রাইমা আমার কাছে আসাতে বা আমার সাথে কথা বলতে আপনার কোনো আপত্তি নেই? আর্নিকা দুদিকে মাথা নেড়ে বলল। না, নেই। কিন্তু আপনার বউ আছে, মানে মিসেস শুভ্রের আপত্তি আছে। হ্যাঁ, সরি সরি। না, নেই। কিন্তু আপনার বউয়ের আছে, মানে মিসেস শুভ্রের আপত্তি আছে। যদি মিস্টার শুভ্র ওই শাকচুন্নির সাথে কথা বলে, তাহলে মিসেস শুভ্র ওই শাকচুন্নি আর মিস্টার শুভ্রকে কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসাবে। আনিকার অদ্ভুত কথায় শুভ্র ভ্রুকুচকে আনিকার দিকে তাকালো, যে নিজের কথা শেষ করেই নিজেই উচ্চস্বরে হাসে। তা থেকে শুভ্র বিড়বিড় করে বলল। যাতে মাতাল তাহলে ঠিক, বেয়াদব। শুভ্রের কথা শেষ হতেই হুট করে তাদের গাড়িটি মাঝ রাস্তায় থেমে গেল। গাড়ির গতি ধীর থাকায় খুব একটা অসুবিধে হলো না শুভ্রের, শুধু সামনের দিকে ঝুঁকে গিয়েছিল কিছুটা। আনিকা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ঝুঁকে গিয়েছে সামনের দিকে, তবে কপালে লাগার আগেই শুভ্রতার হাত দ্রুততার সঙ্গে এগিয়ে দিয়েছে আনিকার সামনে, যার ফলে চোট লাগার থেকে বেঁচে গিয়েছে সে। শুভ্র সোজা হয়ে বসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। ঠিক আছো? কোথাও লাগেনি তো? বিদ্যুতের ঝলকানি আর ঝড়ো হাওয়া শুরু হয়েছে মেঘলা আকাশ জুড়ে, তার সাথে রিমঝিম বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই গাড়ি ঠিক করে বনেট লাগিয়ে দ্রুত গেট খুলে গাড়ির ভেতরে বসে শুভ্র। গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হওয়ায় মাঝ রাস্তায় গাড়ি থেমে গিয়েছিল তাদের। এই মধ্যরাত ও তার সাথে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে মানুষের দেখা নেই, আশেপাশে কোনো দোকানঘাট পর্যন্ত নজরে আসে না। অগত্যা শুভ্রকেই গাড়ি ঠিক করার জন্য বৃষ্টি মাথায় নিয়ে নেমে যেতে হয়েছে। গাড়িতে উঠে বসে পরনের শার্ট ঝাড়তে থাকে শুভ্র। গাড়ি থেকে নামার সময় ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিয়ৎক্ষণ পূর্বে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ধরনীর বুকে। ডান হাতের সাহায্যে এলোমেলো ভেজা চুলের মাঝে আঙুল চালাতে চালাতে পাশের সিটের দিকে তাকালো শুভ্র। বেশ খানিকটা চমকে উঠল সে। চকিত দৃষ্টিতে ব্যাক সিটে তাকালো শুভ্র। না, তার কাঙ্ক্ষিত নাইটি সেখানেও নেই।
ধক করে উঠল তার হৃদ মাঝারে। কোথায় গেল আর্নিকা? সে গাড়ি থেকে নামার সময় তো তাকে এখানেই ভালো করে বসিয়ে দিয়ে গিয়েছিল। তাহলে মুহূর্তেই অস্থির হয়ে উঠল শুভ্র। মেয়েটা মাতাল অবস্থায় আছে, এভাবেই হুট করে কোথায় গেল? অস্থির চিত্তে গাড়ি থেকে নেমে আসলো সে। উচ্চস্বরে ডেকে উঠল কয়েকবার, তবে প্রতিউত্তর আসলো না কোনো ডাকের। রাতের অন্ধকার ও রাস্তার পাশে ল্যাম্পপোস্টের হলদেটে আলোর লুকোচুরির মাঝে চারদিকে আর্নিকাকে খুঁজতে থাকে শুভ্র। প্রবল বৃষ্টির দাপটে অস্পষ্ট তার দৃষ্টি। আবারও উচ্চ স্বরে ডেকে উঠল শুভ্র। আর্নি যান, কোথায় তুমি? আর্নি! বাক্য ব্যয়ের মাঝেই হঠাৎ থেমে গেল শুভ্রের কণ্ঠস্বর। সেই সাথে তার দৃষ্টি থমকালো। তার থেকে কিছুটা দূরে দুদিকে দুহাত প্রসারিত করে আকাশপানে তাকিয়ে থাকা অর্ধাঙ্গিনীর পানে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল শুভ্র। আনিকার এই মধ্যরাতে বৃষ্টিতে ভিজছে কথাটি মাথায় আসতেই মস্তিষ্ক ক্ষিপ্ত হলো তার। হনহনিয়ে আনিকার দিকে এগিয়ে যেতে লাগলো শুভ্র। তবে কয়েক পা এগোতেই চঞ্চল পদজোড়া স্থির হলো তার। তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা লাস্যময়ী রমণীর রূপ নজরে আসতেই হৃদয় মাঝে কিছু একটা গেঁথে বসলো মনে হয়। জোরালো হলো হৃস্পন্দন। বুকের মাঝে ডান হাতে চেপে ধরে মোহিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো আর্নিকার নিকট। আর্নিকার পরনের অফ হোয়াইট শাড়িটি ভিজে লেপ্টে আছে তার শরীরে। কোমর চড়ানো লম্বা কেশদয় ছড়িয়ে আছে পিঠ জুড়ে, যেন তাকে আড়াল করার চেষ্টায় লিপ্ত তারা। উদরে কিছু অংশ উন্মুক্ত শুভ্রের আখিদয়ে। বৃষ্টির ফোঁটা কপাল বেয়ে নাসিকা ও জলে সিক্ত কোমল ওষ্ঠদয় এরপর থুতনি পেরিয়ে গলদেশে বেয়ে গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য নজরে আসতেই আখিজোড়া ফট করে বন্ধ করে নেয় শুভ্র। বড় এক নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে,